মাঘ মাসের শীতের শুরু, ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন। ভারতবর্ষের এক ছোট্ট গ্রাম চিংড়িপোতা। এই গ্রামে বাস করে হারান মাঝি। হারান মাঝি নৌকো নিয়ে নদীতে যায় এবং সেখানে গিয়ে মাছ ধরে, তারপর বাজারে ভালো দরে বিক্রি করে। এইভাবেই নিজের সংসার চালায়। হারান মাঝির ছেলেপুলে নেই, তাই এতে স্বামী স্ত্রীর দুজনের পেট ভালো মতোই চলে যেত। দরাজ মনের অধিকারী এই মানুষটি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও সাহসী প্রকৃতির। তাই এই গ্রামের মধ্যে ছোট থেকে বড়, বুড়ো সকলেই তাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। হারান মাঝি পৌঁছে দেখল তার নৌকোতে আগে থেকেই টিমটিমে হ্যারিকেন জ্বালিয়ে বসে রয়েছে ক্ষুদে বাচ্চাদের দল। ওদের বেশি বয়স নয়, ওই 12-13 বছর বয়স হবে। হারান মাঝি মুখে স্নিগ্ধ হাসি নিয়ে এগিয়ে গেল নৌকার কাছে। তারপর নৌকায় উঠে গরম গরম পাটিসাপটা আর খেজুর গুড় বাচ্চাদের খেতে দিল। তারপরেই শুরু হলো হারান মাঝির ক্ষুদে বন্ধুদের রোজগার আবদার। ও মাঝি দাদু, গল্প শোনাও না গো একটা। বাচ্চাদের আবদার শুনে সে হেসে বলল, বলবো, কিন্তু তীরে বসে গল্প ঠিক জমবে না। মাঝ নদীতে গিয়ে জাল ফেলে তারপর নদীর বুকে ভেসে ভেসে আজ তোদের গল্প শোনাবো। সবাই সম্মতি জানালো। জলের মধ্যে কল কল শব্দ করে নদীর বুক চিরে নৌকো এগিয়ে চলল। কিছুক্ষণ পর নৌকো এলো মাঝ নদীতে। এবারে নদীতে জাল ফেলা হলো। তারপর নৌকোতে বসে হারান মাঝি একটা হুকো ধরালো। হুকোতে একটা লম্বা টান দিয়ে বলল, তারপর বল, আজ কিসের গল্প শুনতে চাস তোরা? যা বলবো সেই গল্প শোনাতে পারবে? তোমার ঝুলিতে কি অনেক গল্প আছে মাঝি দাদু? ওরে, গল্প যদি হতো তাহলে সেটা বেশিরভাগই বানিয়ে বানিয়ে বলতে হতো, কিন্তু আমি তো আর গল্প বলিনি রে। যা বলি তা হলো আমার জীবনের অভিজ্ঞতা। আর গল্পের তো শেষ আছে, কিন্তু অভিজ্ঞতার কোনো শেষ নেই, বুঝলি? আচ্ছা, তুমি তোমার ছোটবেলার একটা গল্প বলো না। যখন তুমি আমাদের বয়সে ছিলে, যখন তুমি বাংলাদেশে ছিলে, তখনকার একটা গল্প বলো। হারান মাঝি হুঁকোতে আর একটা টান দিয়ে বলল, শোন তবে, আমি তখন ওই 5 বছরের, তাই সবকিছু আমার স্পষ্ট মনে নেই। এই ঘটনার বেশিরভাগটাই বড় হওয়ার পর বাবার মুখে শুনেছি। ওরা সবাই গল্প শোনার আগ্রহে জড়সড় হয়ে বসল। হারান মাঝি হুকোতে একটা শেষ টান দিয়ে বলতে শুরু করলেন নিজের গল্প। বহুদিন আগের কথা, তখনও দেশভাগ হয়নি। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মস্ত জমিদার ছিলেন রমেন্দ্র প্রসাদ সান্যাল। তার মতো মানুষও খুবই কমই দেখা যেত। প্রজাদের বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকতেন। সকলের সুযোগ সুবিধার ব্যবস্থা করতেন, দান করতেন। এক কথায় একেবারে আদর্শ জমিদার ছিলেন। জমিদারের স্ত্রী ছিলেন প্রভাবতী দেবী। তিনিও ছিলেন সাক্ষাৎ মা দুর্গা। কিন্তু তাদের জীবনে বিরাট দুঃখ ছিল। বিয়ের বহু বছর পরেও তাদের কোনো সন্তান হয়নি। পুজো অর্চনা, হোম যজ্ঞ কিছু করেও জমিদার গিন্নি মা হতে পারছিলেন না। এর মধ্যেই জমিদার বাবুর মা অধৈর্য হয়ে ঠিক করলেন ছেলের আবার বিয়ে দেবেন। প্রথম দিকে জমিদার তাতে রাজি ছিলেন না। তিনি তার স্ত্রী প্রভাবতীকে খুব ভালোবাসতেন, কিন্তু বংশের প্রদীপ জ্বালানোর জন্য প্রভাবতী তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য রাজি করালেন। জমিদারের ছোট বউটি ছিল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, নাম উমাবতী। বিবাহের 1 বছরের মধ্যেই সে গর্ভবতী হল এবং জন্ম দিল এক পুত্র সন্তানের। জমিদারের মা আদর করে তার নাম রাখলেন মহেন্দ্র প্রসাদ। জমিদার বাড়িতে বড় বউয়ের থেকে কদর বাড়ল ছোট বউয়ের। এতে প্রভাবতী দেবী কষ্ট পেলেও স্বামীর আনন্দে তিনিও তখন খুব খুশি ছিলেন। তার নিজের সন্তান হয়নি বলে তার মনে অনেক দুঃখ ছিল, কিন্তু ছোট বউ উমাবতী নিজের প্রথম সন্তান মহেন্দ্রকে বড় বউয়ের হাতে তুলে দিল।
সেই দিন থেকে জমিদার বাড়ির প্রথম উত্তর পুরুষ মহেন্দ্রপ্রসাদ প্রভাবতী দেবীর কাছেই মানুষ হতে লাগল। ইতিমধ্যেই উমাবতী আরও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এই দুই পুত্র সন্তানের জন্মের পর থেকে জমিদার বাড়ি থেকে এত বছরের দুঃখের চাপ ক্রমেই মলিন থেকে মলিনতর হয়েছে। জমিদার বাবুর মাও নিশ্চিন্তে পরলোক গমন করলেন। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। জমিদার বাবুর বড় ছেলের 5 বছর পূর্ণ হল। কিন্তু হঠাৎ একদিন বাড়ির বড় ছেলে জমিদার বাড়ি থেকে উধাও হয়ে গেল। মহেন্দ্র নিখোঁজ হওয়ার জন্য জমিদার বড় বউকেই দায়ী করলেন। জমিদার মশায়ের নির্দেশে চারিদিকে খোঁজ খবর শুরু হল। 2 দিন পর মহেন্দ্রর খোঁজ মিলল। ওই গ্রামের উত্তর দিকে একটি ঘন জঙ্গল ছিল। তার মধ্যে একটি পুরনো জরাজীর্ণ মন্দির ছিল। সেই মন্দিরের ভিতরে পাওয়া গেল মহেন্দ্রর গলা কাটা লাশটা। 5 বছরের শিশুটির দেহ 2 খণ্ডে বিভক্ত হয়ে মাটিতে পড়েছিল। একদিকে পড়েছিল তার মাথা, আর অন্যদিকে তার বাকি দেহটা। মৃতদেহটার সামনে একটি হাঁড়িকাঠ, নিভে যাওয়া যজ্ঞ কুণ্ড এবং রক্ত লাগা মাটির মালসা পাওয়া গেল। এসব দেখে মনে হল মহেন্দ্রকে কেউ বলি দিয়েছে। এই বলির পেছনে কি উদ্দেশ্য তা কেউ জানতে পারল না। যা হয়েছে সেটা কপালের লিখন হিসেবেই সবাই মেনে নিয়েছিল। কয়েক মাস পর উমাবতী দেবী আরও এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হল রথীন্দ্র। জমিদার বাড়ি আবারও খুশির জোয়ারে ভেসে গেল। মহেন্দ্রর মৃত্যুর পর গ্রামে যে দুঃখের মেঘ ছিল, সেই মেঘ এই সন্তানের জন্মের পর কেটে গেল। কিন্তু সেই আনন্দটাও বেশি দিন টিকল না। হঠাৎই একদিন মেজ ছেলে রাজেন্দ্র জমিদার বাড়ি থেকে নিখোঁজ হল। আবার তার খোঁজ শুরু করা হলো। আর এবারেও তার মৃতদেহ পাওয়া গেল জঙ্গলের সেই পরিত্যক্ত মন্দিরে। মহেন্দ্রর মতো সেই একইভাবে তার দেহটাও 2টি খণ্ডে বিভক্ত হয়েছিল। তার মৃতদেহের সামনেও ছিল হাঁড়িকাঠ, একটি যজ্ঞকুণ্ড এবং রক্তে মাখা মালসা। কাকতুলীয় ব্যাপার শুধু এইটাই নয়, মহেন্দ্র ও রাজেন্দ্রর মৃত্যু একইভাবে হয়েছে। বরং ভয়ের ব্যাপার এইটাই যে ওদের দুজনেরই যখন মৃত্যু হলো তখন ওদের বয়স 5 বছর। এই ঘটনার ঠিক 5 বছর পর রথীন্দ্র মানে জমিদার বাড়ির ছোট ছেলে, তারও একইভাবে মৃত্যু হয়। পরপর 3টে ছেলের মৃত্যুতে জমিদার বাড়িতে আবারও দুঃখের ছায়া নেমে এলো। আর ওদিকে উমাবতী দেবী একটি কন্যা সন্তান প্রসব করেই মৃত্যুবরণ করলেন। সকলের মনে তখন একটাই প্রশ্ন, কে এই বলি দিচ্ছে? গ্রামে এতগুলো বাড়িতে এত শিশু থাকতেও তার নজর জমিদার বাড়ির ছেলেদের উপরেই কেন পড়েছে? এসব প্রশ্নের কোনো যথাযথ উত্তর কারোর মনেই এলো না। প্রত্যেকেই লক্ষ্য করল জমিদারের 3 জন পুত্রেরই মৃত্যু হয়েছে তাদের 5 বছর পূর্ণ হওয়ার পর। জমিদার বংশে এখন কেবলমাত্র একটি উত্তরসূরি রয়ে গেল, সে হল জমিদার কন্যা পার্বতী। পার্বতীর দেখাশোনার দায়িত্ব বাড়ির সবার উপর পড়ল। ভয়ে ভয়ে আরও কয়েকটা বছর কেটে গেল। চলে এলো পার্বতীর 5 বছরের জন্মদিন। সেদিন থেকেই বাড়ির প্রত্যেকের বুকে ভয়ের সঞ্চার হলো। এক অজানা আতঙ্কে সবার ঘুম উড়ে গেল। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই মেয়ে কি অভিশাপ থেকে বেঁচে বেরোতে পারবে, না এই সন্তানটিকেও কোনো অজানা শক্তি টেনে নিয়ে যাবে মৃত্যুর দিকে? তারপর দেখতে দেখতে চলে এলো অমাবস্যার সেই অভিশপ্ত রাত। জমিদারবাবু পদ্মকে ডেকে বললেন, শোনো পদ্ম, আজ তোমার ছেলেকে তুমি তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। তুমি আজ শুধু আমার মেয়ের খেয়াল রাখবে, ওকে নিজের নজর থেকে কোনো রকম সরাবে না, কাউকে ওর সাথে দেখাও করতে দেবে না, এমনকি আমাকেও না। তোমাদের ঘরের বাইরে আমি তোমার স্বামী রতনকে পাহারা দিতে বলেছি। ও আমার বিশ্বস্ত প্রহরী। ও থাকতে তোমাদের কোনো বিপদ হবে না। মনে থাকে যেন, পার্বতীকে কোনো রকমভাবে নিজের চোখের আড়াল করবে না। রাত তখন গভীর। এই গ্রামের এক হাকিম সাহেব, তিনি গিয়েছিলেন পাশের একটি গ্রামে। কাজ সেরে ওখান থেকে ফিরতেই অনেক রাত হয়ে গেছে।
জঙ্গলে প্রবেশ করতেই তার গাটা ছমছম করতে লাগল। একেই এই ঘন অন্ধকার, তার ওপর আজ অমাবস্যা। কিছুক্ষণ পর তিনি সেই মন্দিরের সামনে এলেন, কিন্তু সেই মন্দির আজ অন্ধকারাচ্ছন্ন নেই। মন্দিরের ভেতর থেকে আলো বেরিয়ে আসছে। মনের সাহস সঞ্চয় করে হাকিম সাহেব মন্দিরের ভিতরে উঁকি মারলেন। মন্দিরের ভিতরে যজ্ঞের আগুন জ্বলছে, সামনে রয়েছে হাড়ি কাঠ আর সেই রক্তমাখা মালসা। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন যজ্ঞকুণ্ডের সামনে পড়ে রয়েছে পার্বতীর গলা কাটা লাশ। সেই দেখে হাকিম সাহেব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলেন। একবারের জন্য তিনি পিছনে ফিরে দেখলেন না। তিনার দৌড়ানো বন্ধ হল জমিদার বাড়ির দরজার সামনে গিয়ে। তারপর তিনি প্রহরীদের বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জমিদার বাবুকে ডেকে দাও, তার মেয়ে খুন হয়েছে গো। জঙ্গলে সেই মন্দিরে পার্বতীর গলা কাটা লাশটা পড়ে আছে। আমি নিজে চোখে দেখে এসেছি। তা কি করে সম্ভব? পদ্ম আর পার্বতী তো ঘরের মধ্যেই থাকার কথা, ওদের ঘরের বাইরে পাহারা দিচ্ছে রতন। জমিদারবাবু তাড়াতাড়ি পার্বতীর ঘরের সামনে গিয়ে দেখলেন রতন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে, আর ঘরের মধ্যে পদ্ম মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঘরে রক্তারক্তি কাণ্ড দেখে জমিদার রতনের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করল। জ্ঞান ফিরতে সে বলল, হঠাৎ করে কেউ আমার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই। জমিদার বাবু, আমার আর কিচ্ছু মনে নাই। জমিদার তৎক্ষণাৎ কিছু প্রহরী নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। জঙ্গলের মধ্যে সেই মন্দিরে পৌঁছে তিনি তার কন্যা পার্বতীকেও পূর্বের 3 মৃত সন্তানের মতো পড়ে থাকতে দেখলেন। তার দেহটাও 2টি খণ্ডে বিভক্ত। এই মর্মান্তিক ঘটনার পর আরও 6টা বছর কেটে গেছে। জমিদার বাড়িতে একটা অলৌকিক ঘটনা ঘটেছে এরই মধ্যে। বড় গিন্নিমা মানে প্রভাবতী দেবী অলৌকিকভাবে গর্ভবতী হয়েছে। এখন তিনার সন্তানের বয়স 5 বছর। প্রভাবতী দেবী শুরু থেকেই তার সন্তানকে নিয়ে গভীর চিন্তায় থাকতেন। তিনার সন্দেহ, এই বাড়িতে কেউ গোপনে ওই বলিগুলো দিচ্ছে। একদিন রাতে তিনি ঘুমাচ্ছিলেন। পাশে শুয়েছিল তার 5 বছরের ছেলে। হঠাৎ ঘুমের মধ্যেই প্রভাবতী দেবী বিছানায় হাত চালালেন। তার বুকটা ভয়ে ধড়াস করে উঠল। পাশে তার ছেলে নেই, ঘরের দরজা হাঁ করে খোলা। তিনার মনে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তিনি বাইরে বেরিয়ে এসে দেখলেন জমিদারবাবু কাঁধে করে কিছু জিনিস নিয়ে যাচ্ছেন ওই পুরনো মন্দিরটার দিকে। তারপর তিনিও নিঃশব্দে পিছু নিলেন জমিদারের। গিন্নিমার মনে তখন অনেক প্রশ্ন। দেখতে দেখতে তিনি মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। আজ মন্দির একেবারে অন্ধকারাচ্ছন্ন নয়। মন্দিরের ভেতর থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। নিঃশব্দে মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজার আড়াল থেকে দেখল তার 5 বছরের ছেলেকে হাড়ি কাঠের মধ্যে অজ্ঞান করে রেখেছে। সামনে যজ্ঞকুণ্ডে আগুন জ্বালিয়ে জমিদার মশাই কী সব মন্ত্র বলছেন। প্রভাবতী দেবীর পায়ের মাটি সরে গেল। তিনি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এতদিন তাহলে তার স্বামী এই বলিগুলো দিচ্ছে, কিন্তু কেন? হঠাৎ মন্দিরটা যেন কেঁপে উঠল। সঙ্গে শুরু হলো ভারী গলায় তীব্র কোনো অদৃশ্য শক্তির হাসি। যজ্ঞকুণ্ডের আগুনের লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু সেই কুণ্ডলি পাকানো ধোঁয়া আর বাতাসে মিশে যাচ্ছে না। ধীরে ধীরে সেই ধোঁয়া শূন্যে একত্রিত হয়ে একটা বিশাল অবয়বের সৃষ্টি করল। সেই অবয়বটির গায়ের রং একেবারে কাজল কালো, রক্তবর্ণ চোখ তার। এই কি সেই শয়তান? প্রভাবতী দেবীর হাত পা ঠান্ডা হয়ে গেল। জমিদার একটি তরোয়াল তুলে নিয়ে শয়তানের দিকে তাকিয়ে কি সব মন্ত্র বলে নিজের মাথায় ঠেকালেন। তারপর জমিদার তরোয়ালটা নিজের মাথার উপর তুলে চিৎকার করে ছেলেটির মাথা লক্ষ্য করে নিচের দিকে নামিয়ে আনতেই প্রভাবতী দেবী ছুটে এসে জমিদারকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিলেন। আকস্মিক আঘাতের জন্য প্রস্তুত ছিলেন না জমিদার, তাই ধাতস্থ হতে একটু সময় লাগল। তার ততক্ষণে গিন্নিমা শিশুটিকে কোলে তুলে নিয়েছে। তারপর জমিদার লক্ষ্য করল পূবের আকাশে হালকা ভোর হওয়ার আভা দেখা যাচ্ছে।
জমিদারের মুখে একটা কালো ছায়া নেমে এলো, যেন আর কিছুক্ষণ পরই তার মৃত্যু আসন্ন। জমিদার নত জানু হয়ে শয়তানের কাছে ক্ষমা চাইতে লাগল। প্রভাবতী দেবীর চোখ পড়ল শয়তানটির দিকে। তার চোখ থেকে এখন রক্ত ঝরে পড়ছে। প্রবল রাগ সে চিৎকার করে উঠল, পুরো মন্দিরটা আবার কেঁপে উঠল। চারিদিকের দেওয়াল থেকে ইট জোরে জোরে মাটিতে পড়ল। জমিদার এই দৃশ্য দেখে ছুটে পালাতে গেল, কিন্তু জমিদারের মাথাকা ধরে সে ওপর দিকে টানতে শুরু করল। জমিদার ছটফট করছিলেন। তারপর এক ঝটকায় জমিদার রমেন্দ্র প্রসাদের গলা টেনে একেবারে ছিঁড়ে শূন্যে ছুঁড়ে ফেলে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মন্দিরের মাটি লাল হয়ে গেল। প্রভাবতী দেবী দূরে দাঁড়িয়ে যা দেখলেন তা সারা জীবনেও ভুলতে পারবেন না। ওদিকে জমিদার রমেন্দ্র প্রসাদের নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই তার খোঁজ শুরু করল এবং পরের দিন জমিদারের মৃতদেহ ওই অবস্থায় মন্দিরের ভিতর থেকে উদ্ধার হল। এই দৃশ্য দেখে গ্রামবাসীরাও নানান আলাপ আলোচনা করল, কিন্তু আসল সত্যিটা জানতে পারল না। পরে মায়ের মুখে শুনেছিলাম, জমিদার অমরত্ব পাওয়ার জন্য ওই বলিগুলো দিচ্ছিল। নিজের গল্প শেষ করল হারান মাঝি। পিন্টু আর রিমি একেবারে থ মেরে বসে রইল।